গোটা পৃথিবী এবং সেই সাথে সম্ভবত মানব সভ্যতা খুবই একটা ক্রিটিক্যাল মোমেন্টের দিকে ধাবিত হচ্ছে, যেখানে নাকি এমনও হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এবং তা যদি হয় তাহলে আইনস্টাইনের যে একটা বিখ্যাত বিষয় আছে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা বলেন তো যে আপনি, মানে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল যখন ওনার সেই বিখ্যাত সূত্র E=mc², ই হলো শক্তি বা এনার্জি, m=mc² মানে মাস ইন্টু আলোর গতির স্কোয়ার, তাই না? অর্থাৎ 1 গ্রাম যদি পদার্থকে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে সেটা কি পরিমাণ শক্তি নির্গত করবে সেটা কিন্তু বোঝা যায় এই E=mc² ফর্মুলা থেকে। আপনি এই যে এম এর জায়গায় আপনি 1 বসান আর এরপরে আপনি c² দেন। c² মানে কি? 3 লক্ষ কিলোমিটার যায় প্রতি সেকেন্ডে, তাই না? তো সি হলো আলোর গতি, তো আপনি 3 লক্ষকে স্কোয়ার করেন, কত হয়? এত শক্তি পাওয়া যায়। এবং এই ফর্মুলার উপরে ভিত্তি করেই তো পরবর্তীতে ম্যানহাটন যে প্রজেক্ট, এই যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাতে এই যে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছিল, যার নাকি 2টা লিটল বয় এবং ফ্যাটম্যান নামও দেওয়া হয়েছিল, খুব না মানে ফানি নাম। হিরোশিমা এবং নাগাসাকিতে যে অ্যাটমিক বম্ব যে ফেলছিল আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, একটার নাম ছিল ফ্যাটম্যান আর একটার নাম ছিল কি লিটল বয়। তো এই ধ্বংসযজ্ঞ যখন গোটা পৃথিবী দেখলো তখন কিন্তু সবাই তা হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল, এত শক্তি বোমায়। তো এর কিছুকাল পরে এই আলবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, কারণ তার এই ফর্মুলার জেরেই তো এই বোমা আবিষ্কার হয়েছিল, তাই না? তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কারণ ওইটা তো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার করা হবে। তো উনি বলছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধে কি অস্ত্র ব্যবহার হবে এটা আমি বলতে না পারলেও চতুর্থ বিশ্বযুদ্ধে মানুষ যে পাথর দিয়ে যুদ্ধ করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এটা খুব ইন্টারেস্টিং উত্তর, এবং নট অনলি দ্যাট, ভেরি ভেরি সিগনিফিক্যান্ট, তাই না? এখন প্রশ্ন হচ্ছে উনি এই কথাটা কেন বলছিলেন একটাই, উনি নিশ্চিত হয়ে গেছিলেন যে এই পারমাণবিক বোমা যখন একবার আবিষ্কার হয়েই গেল এবং ব্যবহার অলরেডি হয়েই গেল, তো পৃথিবীর অধিকাংশ দেশ যারা নাকি শক্তিশালী, তো তারা তো অবশ্যই পারমাণবিক অস্ত্র এগুলো তারা কি করায়ত্ত করবে, তাই না? তো এরপরে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে তখন তো ব্যাপকভাবে এই অস্ত্র ব্যবহার হবে, এবং হলে পরে কী হবে? গোটা মানব সভ্যতা পুরো ধ্বংস হয়ে যাবে এবং মানুষকে আবার ওই বিবর্তনের ধারায় গুহার যুগের থেকে শুরু করতে হবে। কারণ যখন মানব সভ্যতা ধ্বংস হবে, ইনফ্রাস্ট্রাকচারাল সব কিছু ধ্বংস হয়ে যাবে, বন্দর নগর শহর ধ্বংস হয়ে যাবে, তো মানুষের জ্ঞানগম্য অর্জনের রাস্তাও তো ধ্বংস হয়ে যাবে। তখন যে অল্প কিছু লোকজন বেঁচে থাকে জঙ্গলে মঙ্গলে গুহায় মুহায় যেগুলো ছিল ওরাই বেঁচে থাকবে, আর বাকিগুলো তো বাঁচবে না, তাই না? অথবা যদি বেঁচে থাকেও শহরে, যেখানে নিচে মনে করেন যে সুড়ঙ্গ মুড়ঙ্গ কেটে যারা বেঁচে থাকবে তারা যখন বের হবে, তো বের হয়ে আসলে তো ওই রেডিমেড তো কলকারখানা নাই, গাড়ি ঘোড়া নাই, খাদ্য খাবার নাই, স্কুল নাই, কলেজ নাই, তো তাদেরকেও তো প্রাগৈতিহাসিক মানুষের মতোই কিন্তু শুরু করতে হবে, তাই না? খাদ্য জোগাড়ের জন্য জঙ্গলে মঙ্গলে ঘোরা লাগবে, রেডিমেড তার কিছু পাবে না। অর্থাৎ আস্তে আস্তে লেখাপড়া সব কিছু বন্ধ হয়ে যাবে এবং একটা পর্যায়ে তারা দেখবে নিজেদেরকে আবিষ্কার করবে যে তারা ওই গুহা মানবের যুগে ফিরে গেছে, এবং এরপর যদি যুদ্ধ লাগে তো তখন তাদের হাতে তো ওই পাথর ছাড়া আর কিছু থাকবে না। তাহলে চতুর্থ বিশ্বযুদ্ধ কি পাথর দিয়ে করতে হবে, তাই না? অ্যালবার্ট আইনস্টাইন চমৎকার উত্তর দিয়েছিলেন, এবং বিষয়টা কিন্তু সত্য। এবং আমি খুব আশঙ্কিত এই বর্তমানে সেরকম একটা পরিস্থিতির দিকে অনেকটা আমরা ধাবিত হচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মানব সভ্যতা কীভাবে ধ্বংস হবে এ বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করছে। যেমন বর্তমানে একটা অন্যতম উপাদানকে বলা হয় যে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা মানুষকে একটা পর্যায়ে ধ্বংস করে দিবে, মানুষের ক্ষমতাকে নস্যাৎ করে দিবে এবং মানুষের যে ক্রিয়েটিভিটি ধ্বংস করে দিবে এবং সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এটা তো একটা অন্যতম উপাদান আছেই, কিন্তু সেটা হতে গেলে তো আরও বেশ কিছুকাল লাগবে। বাট
বর্তমানে যে ট্রেন্ড এই গোটা বিশ্বব্যাপী চলছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে, এবং যেটা প্রকট হচ্ছে তাতে তো মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মানে খুব বেশি দূরে আমরা নাই। অলরেডি এই যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কিন্তু 3 বছর ধরে চলছে, তাই না? এবং এই যুদ্ধটা থামানোর কিন্তু কোনো লক্ষণ নেই, এই যুদ্ধটা থামানোর কিন্তু কোনো লক্ষণ নাই, এবং কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কেন ছাড় দিবে বলেন? নেটোভুক্ত দেশ তারা মনে করছে যে আমরা সারা পৃথিবীর রাজত্ব করব, তাই না? এখন তারা বলছে আমাদের শক্তিমত্তা বেশি, অস্ত্রপাতি বেশি, তারপরে অর্থনৈতিক শক্তি বেশি। এই আর রাশিয়া বলছে যে আমাদের অস্ত্রপাতিও বহু আছে এবং আমরা এগুলো মারতেও পারি, তোমরা মাতবাড়ি করবা, তোমরা সারা পৃথিবী শাসন করবা, আর আমরা তোমাদের কথা উঠবো পারবো। বিষয়টা তো এরকম হতেই পারে না। মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি কি? মানুষ আসলে স্বাধীন থাকতে চায়, তাই না? আমরা যে বারবার বলি না যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে, কিন্তু গোটা বিশ্বে বাস্তবতা হলো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, ব্যক্তি এ স্বাধীনতা রক্ষা করে চলাটা আসলেই টাফ। কারণ যে মানুষ স্বাধীনতা চায় ওই একই মানুষ আবার অন্যকে নিয়ন্ত্রণ করতে চায়, এটা হলো হিউম্যান টেন্ডেন্সি, অর্থাৎ মাতব্বরি করতে চায়। আমি নিজে আমার বাক স্বাধীনতা চাই, আমার ব্যক্তি স্বাধীনতা চাই, আমার কোনো কাজে কেউ হস্তক্ষেপ করবে না, আমি এটা চাই। বাট অ্যাট দ্য সেম টাইম এই একই আমি চাই অন্য মানুষজন আমার কথাবার্তা শুনে চলে, আমার নিয়ন্ত্রণে থাকে, আমার প্রভাবের মধ্যে থাকে। বিষয়টা এরকম না, দুইটা কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি নেচার প্রত্যেকটা হিউম্যান বিংয়ের মধ্যে অবস্থান করে। এবং ঠিক এই সমস্ত কারণে কিন্তু মানুষে মানুষে মারামারি কাটাকাটি, জাতিতে জাতিতে যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, এইগুলো কিন্তু হয় বস্তুত এই কারণে। প্রত্যেকটা দেশ আর জাতি তারা চায় যে স্বাধীন সার্বভৌম থাকতে, রাইট? আবার অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা দেশ যদি একটু শক্তিশালী হয়, একটু অর্থনৈতিকভাবে উন্নতি হয়, সামরিক দিক দিয়ে যদি একটু আপার গ্রেডেড হয়, সাথে সাথে তারা চাইবে কি তার আশেপাশের দেশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, একেবারে কান টানলে মাথা আসার মতো, তাই না? এবং এইগুলোই হলো আমাদের এই গোটা মানব সভ্যতায় বিভিন্ন সময় যুদ্ধ বিগ্রহের মূল কারণ। এখন কথা হচ্ছে যে একটা বিষয় নিয়ে মানে বক্তব্য দিতে গিয়ে লম্বা চওড়া লেকচার দিয়ে ফেললাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন কি না, আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে, অন্তত অনেকগুলো লক্ষণ সেরকম মনে হচ্ছে। এই যে এই ডোনাল্ড ট্রাম্প কথা নেই বার্তা নেই হঠাৎ করে বলছে যে এই যে আফগানিস্তানে যে বাগ্রাম বিমান ঘাঁটি, যেখান থেকে 2021 সালে ওই যে আমেরিকা চলে গেল, যেখানে 20 বছর তারা দখল রাখছিল, তো এরপরে তো ওখানে তালেবানরা ক্ষমতায় আসছে, তাই না? এখন ডোনাল্ড ট্রাম্প সেটা বলছে যে এটা আবার আমাদের দরকার, আর তালেবান সরকার বলছে এইটা দেওয়া হবে না। এবং তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। এখন চিন্তা করে দেখেন, এই ভূবেষ্টিত একটা দেশ আফগানিস্তান, এই বাগরাম ঘাঁটি কেন তার দরকার? হ্যাঁ, একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে চায়না এখন আগের থেকে অর্থনৈতিক সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। এবং যতটা আমি শুনছি বাগরাম বিমান ঘাঁটি থেকে প্রায় 1 ঘন্টা বা 2 ঘন্টার ফ্লাইটের ভিতরে এই চায়নার নাকি অনেক পারমাণবিক অস্ত্রের গুদাম টুদাম এগুলো আছে। তো এখন বাগরামে যদি এই আমেরিকা ঘাঁটি করে বসতে পারে, তাহলে ওই চায়নার যে অস্ত্রপাতি যেগুলো আছে ওগুলোর উপরে নজর রাখা, প্লাস ওগুলো থেকে যদি কোনো ফায়ার টায়ার করা হয়, তাহলে এগুলোকে খুব দ্রুত নিউট্রালাইজ করতে পারবে, এরকম বিষয়টা না। এবং এই জন্য দেখবেন যে কথা নেই বার্তা নেই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার নীতি থেকে ব্যাপকভাবে বিচ্যুত হয়ে গেছে। ইলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্প বলছিল যে আমি বাইরের পৃথিবীর কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না, আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকাকেই আমি খালি দেখব, আমেরিকার জনগণের চাহিদা পূরণ করব, বাইরে কে কোথায় কী করলো না করলো এগুলো আমার হেডেক না। বাট 1 বছরও যায় নাই, সেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিন্তু দেখা যাচ্ছে যে অতীতের যে বাইডেন সরকার তার থেকে অনেক বেশি বহির্মুখী হয়ে গেছে, অর্থাৎ বাইরে প্রভাব বিস্তারের দিকে মনোযোগ আকর্ষণ করছে। তার একটা অন্যতম উদাহরণ হলো বাংলাদেশ। বাইডেন প্রশাসনের সময় সেখানে সরকারের পতনের জন্য কত কিনা করছে, ওই যে $29 মিলিয়ন কথা বলে না, ধুর এটা তো সামান্য, আসলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে কয়েক দশকে। ওই কয়েক দশকে মানে কি 15-16 বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বাংলাদেশে, মানে দীর্ঘমেয়াদী প্ল্যান করে। এগুলো তো আর আমরা অত হিসাব জানবো না, কিন্তু $29 মিলিয়ন তো সামান্য, এটা সাগরের মধ্যে 1 ফোঁটা পানির মতো।
এখন কেন বাংলাদেশে সেখানে সরকারের পতন ঘটাতে চাইছিল? কারণ এই বাংলাদেশের এই সেন্ট মার্টিন বা এই অঞ্চলে আমেরিকা একটা ঘাঁটি করতে চাইছিল, তাই না? সেখানে তো দিতে চাচ্ছিল না। যখন সেখানের পতন ঘটলো সাথে সাথেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু এই সমস্ত জায়গায় দিতে চাইল আমেরিকাকে, কিন্তু যেই দিতে চাইলো সাথে সাথে বাংলাদেশের লোকজন এটার এগেনস্টে কিন্তু তেড়ে ঘুরে উঠলো, তাই না? তেড়ে ফুড়ে উঠলেই যে আমেরিকা চুপ হয়ে বসে আছে তা না, এখন কিন্তু ঘোষণা ছাড়াই আমেরিকার ওই যে হারকিউলিস C-130 যে পরিবহন মিলিটারি পার্সোনাল পরিবহন যে বিমান, এইগুলো কিন্তু ঠিকই চিটাগাং কক্সবাজারে দৌড়াদৌড়ি করতেছে, তাদের সৈন্যরা চলে আসতেছে। এগুলো কিন্তু কোনো খবরে প্রচার হচ্ছে না, কেউ এটা নিয়ে কথা বলছে না। অর্থাৎ এই সমস্ত ডিক্লারেশন ছাড়াই এখন কিন্তু তারা ঠিকই চলে আসতেছে। কিন্তু আমেরিকা খেয়াল করলো যে শুধুমাত্র এই জায়গায় ঘাঁটিমাটি যদি করেও তারপরেও তারা একটা রিস্কের মধ্যে থাকবে, এবং একই সঙ্গে আমেরিকা দেখছে যে এখান থেকে আসলে চায়নার উপরে সঠিকভাবে নজর রাখা যাবে না পরিপূর্ণভাবে, আরও কাছাকাছি কোনো জায়গায় যাইতে হবে। তখনই ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ মনে পড়ছে, আরে আমাদের তো বাগরাম আমাদের ছিলই, আমরা ওখান থেকে চলে আসছি কেন? আর তখনই হঠাৎ করে এখন এই বলছে আমি বাগরাম বিমান গাড়ি চাই। তো এটা কি ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে আসছে নাকি? জি না, ডোনাল্ড ট্রাম্পের ডিপ স্টেট বা তার ফরেন ক্যাবিনেট আছে না, বা তাদের লোকজন আছে না, সাঙ্গভঙ্গ আছে না, তারাই বলছে যে আমাদের এটা দরকার, নইলে চায়নাকে থামানো যাবে না। এই জন্যই কিন্তু বিষয়টা আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে অতীতেও তো আমেরিকায় একই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই বাগরাম বিমান ঘাঁটি তারা 20 বছর দখল টখল রাখছিল, তো তখন কেন তৃতীয় বিশ্বযুদ্ধ হয় না? ভাই, বিষয়টা এখানে খুবই সিগনিফিক্যান্ট এবং এটা বোঝার বিষয় আছে। যখন অতীতে আমেরিকা এই সমস্ত কর্মকাণ্ড করতেছিল তখন কিন্তু অন্যান্য দেশগুলো খুব দুর্বল ছিল, কারণ 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এই রাশিয়া ভীষণ দুর্বল হয়ে গেছিল না, এবং তখন কিন্তু এই যে চায়না অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে এত উন্নত ছিল না, যে কারণে গত প্রায় 3 দশক আমেরিকা যা ইচ্ছে খুশি করছে, যে কোনো দেশে ঢুকছে, যে কোনো দেশে বোমা মারছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন এই 30 বছর পরে তো সিনারিও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন চায়না সেই 30 বছর আগেকার চায়নার তুলনায় এখন মিনিমাম 30 গুণ বেশি শক্তিশালী অর্থনীতি এবং সামরিক দিক দিয়ে। এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করার পর্যায়ে চলে গেছে। সুতরাং 30 বছর আগে আমেরিকা যে ধরনের খেলা খেলতো এবং কোনো কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারতো না, এখন তো চ্যালেঞ্জার হাজির চায়না। আর ওদিকে নিবু নিবু হলেও পুতিন অলওয়েজ কিন্তু আমেরিকাকে চ্যালেঞ্জ করেই যাচ্ছে না? এই পুতিন অর্থাৎ রাশিয়াকে ধ্বংস করার জন্য কত স্যাংশন, এটা ওটা সেটা, কিন্তু এই রাশিয়ার পুতিন ঠিকই তাদের দেশকে টিকিয়ে রাখছে, তাদের অস্ত্রপাতির উন্নতি ঘটাচ্ছে, অর্থাৎ তারাও চ্যালেঞ্জ দিচ্ছে। এখন একত্রে এই চায়না এবং রাশিয়া দুইটাই এই ন্যাটো এবং আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাই না? তার মানে বিষয়টা হচ্ছে আগে যখন আমেরিকা বিভিন্ন দেশে গিয়ে যা ইচ্ছে খুশি তাই করতো, তখন রাশিয়া ছিল দুর্বল আর চায়নাও ছিল দুর্বল, এই জন্য এরা কেউ কিন্তু কোনো চ্যালেঞ্জ জানাতে পারে না। কিন্তু এখন 30 বছর পরে এসে তো সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এখন তো চ্যালেঞ্জ জানানোর লোক চলে আসছে, তাই না? এখন আমেরিকা চাইলেই বাগরামে গিয়ে দখল নিবে, বিষয়টা তো অত সোজা না। এখন কিন্তু বিষয়টা অত সোজা না। এখন কিন্তু ঠিকই ওই তালেবান অর্থাৎ মুসলমান বা ইসলামকে ওই চায়নারা যদি ঘৃণাও করে, কারণ আমরা জানি যে চায়না তাদের দেশে মসজিদ ভেঙে, আল্লাহর ঘর ভেঙে তারা টয়লেট বানায়, তাই না? কিন্তু ওই বাগরামে আমেরিকা গাড়ি করতে গেলে ওই চায়না ঠিকই তালেবানদের সাথে মিলে এটা কিন্তু ঠেকিয়ে দিবে, এবং ঠেকানোর জন্য দরকারে যুদ্ধ যদি করতে হয়, হয়তো সেই যুদ্ধেও হয়তো লিপ্ত হয়ে বসতে পারে, এবং এটাই হচ্ছে ভয়ের কারণ। এবং এই ক্ষেত্রে খালি চায়না না, ওই রাশিয়াও কিন্তু তখন এই তালেবানের সাথে মিলে যাবে, মিলে গিয়ে তখনই আমেরিকাকে ঠেকানোর চেষ্টা করবে, এবং এটাই বিপদের কারণ হবে। কারণ আমেরিকা একটু গোয়ার টাইপের দেশ, ওরা যা ভাবে তা করেই ছাড়ে, আর ডোনাল্ড ট্রাম্প তো আরও বেশি গোয়ার টাইপের, তাই না? তো ফলে আমাদের গোটা পৃথিবী মানব সভ্যতা একটা কঠিন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কখন যে কী ঘটে যায় কিছু বলা যায় না। আমরা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা ইতিহাসের একটা খুবই সন্ধিক্ষণের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। যারা নাকি আন্তর্জাতিক বিষয়টি সে নিয়ে এত চিন্তাভাবনা করে না, খায় লয় ঘুরে ঘাড়ে মজা টজা করে, দ্যাটস ওকে। কিন্তু আমরা যারা হালকা টাইপের চিন্তা করি, ধরেন এই কোথায় কী হচ্ছে না হচ্ছে আমাদের জন্য সমস্যা,
তখন আবার চিন্তা হয় এত সমস্যা নিয়ে চিন্তা করে লাভ কী, আমাদের ক্ষমতা কী, এত চিন্তা আমাদের দরকার কি, আমরা তো খাইলেই মজা করলেই তো হয়। আবার কিছুক্ষণ পরে মনে করে ধুর খাইলেই মজা করব, এটাই কি খালি জীবন নাকি? তাহলে আমি কিসের মানুষ, তাই না? মানুষ যেহেতু, তাহলে তো আমাকে তো একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।